যতটুকু জানতে পেরেছি কনসেশন চুক্তিতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পর্যালোচনা করলে দেখা যায় যে ট্যারিফ নির্ধারণ, চার্জ বা পোর্ট নীতির উপর বিদেশি অপারেটরদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাই আমরা বলতে পারি যে আমাদের বলা হচ্ছে যে বন্দর আমাদেরই থাকছে। এখন কোন ক্ষেত্রে বন্দরটা আমাদের থাকছে? কাগজে কলমে বন্দরটা আমাদের থাকছে, কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকবে হচ্ছে বিদেশি অপারেটরদের কাছে। যেটা আমরা অতীতের ইতিহাস পর্যালোচনা করলে বুঝতে পারবো যে দ্বৈত শাসন নীতিতে রাজস্বের ক্ষমতা ছিল ইংরেজ কোম্পানির হাতে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই সেখান থেকে আমরা শোষিত হতে হতে প্রায় 180 বছর ধরে শোষিত হয়েছি। বর্তমানে আমরা দেখতে পাই যে নিউবোরিং টার্মিনালে কন্টেনার প্রতি শুল্ক ধার্য হয়েছে $119, যার $49 হচ্ছে খরচ হয় বিভিন্ন কাজে, আর বাকি টাকাটা হচ্ছে বন্দর কর্তৃপক্ষ তথা সরকার পাচ্ছে। অর্থাৎ পুরো টাকাটাই দেশের রিজার্ভে বা অর্থনীতিতে যুক্ত হচ্ছে। কিন্তু লালদিয়ার চরে এপিএম টার্মিনালস কর্তৃক যে নতুন টার্মিনালটা নির্মিত হবে সেটার প্রথম 8 লক্ষ কন্টেনার প্রতি সরকার পাবে মাত্র $21 করে, আর পরবর্তীতে সেটা যদি 9 লক্ষে বৃদ্ধি পায় সেটা পাবে $22। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ টাকাটা সেটা ডলারে বিদেশে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে। আর অন্যদিকে হচ্ছে সৌদির রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনালকে যে পরিচালনা করতে দেওয়া হয়েছে, সেখানে দেখা যায় যে পতেঙ্গা টার্মিনালের রেড সি গেটওয়ে সরকারকে প্রায় $2.5 লাখ হচ্ছে একটা বার্ষিক ফি দেয়, কিন্তু এপি মোলার টার্মিনালের ক্ষেত্রে সেই বার্ষিক ফি প্রদানের কোনো নিয়ম রাখা হয়নি। তার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অ্যামাউন্ট যেটা ডলারে, যেটা দেশের রিজার্ভে জমা হওয়ার কথা ছিল, সেটা চলে যাচ্ছে দেশের বাহিরে, যেটা উপনিবেশিক একটা বন্দোবস্তের মতো আমরা বলতে পারি। আর অন্যদিকে দেখা যায় যে বিদেশি এটিএম টার্মিনালসের সাথে চুক্তি হওয়ার কিছুদিন আগেই বন্দরের মাসুল বৃদ্ধি করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে বন্দর বিদেশিদের দিলে হচ্ছে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হচ্ছে অনেক কমে যাবে, যেটা আমরা বলতে পারি অনেকটা হচ্ছে আমাদের দিবাস্বপ্ন দেখানোর মতো। কারণ মাসুল বৃদ্ধি পেলে সেটার প্রভাব পড়বে অবশ্যই নিত্য প্রয়োজনীয় পণ্য বা আমাদের হচ্ছে দরকারি পণ্যের উপর অবশ্যই। পরবর্তীতে আরও যদি বলি, লালদিয়াতে এপিএম টার্মিনালস যে বিনিয়োগটা করছে প্রায় 6,500 কোটি টাকার মতো, সেটা তাদের দেখা গেল যে 11 বছরই সেই বিনিয়োগটা উঠে আসবে। পরবর্তীতে তারা যেটা করবে সেটা তাদের অতিরিক্ত মুনাফা। এখন বলা হচ্ছে যে 30 বছর মেয়াদে তারা চুক্তিতে আসবে, কিন্তু পরবর্তীতে সেই মেয়াদ 15 বছর আরও বাড়ানোর কথা বলা হচ্ছে, যেটা অনেকটা আমরা বলতে পারি যে বাধ্যতামূলক। ফলে যত সময় বাড়বে এপিএম মোলার টার্মিনালসের হচ্ছে তাদের হচ্ছে মুনাফার পরিমাণ বাড়বে, কিন্তু আমাদের বন্দর তথা দেশ হচ্ছে সেট ফর্মুলা অনুযায়ী সীমিত একটা হচ্ছে রাজস্ব পাবে। যেটা আমরা বলতে পারি যে ব্রিটিশরা আমাদের যেভাবে দিল্লির শাসকদের হচ্ছে বার্ষিক একটা সীমিত রাজস্ব দিত, আর পরবর্তীতে যত লাভ হতো অধিকাংশ যা হতো সব চলে যেত ব্রিটেনে। আর পক্ষান্তরে আমরা বলতে পারি যে বন্দর নির্ভর যে দেশীয় ব্যবসা বা লজিস্টিক সেবা বা শ্রমবাজারে মারাত্মক সংকটের মাধ্যমে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে অর্থনৈতিক আশঙ্কার বা হচ্ছে ক্ষয়ক্ষতির যে আমার সম্ভাবনার বিষয়টি। আর এর বাহিরে আমাদের পূর্ববর্তী বক্তা মাহিন কিছু দুর্নীতির বিষয় তুলে এনেছে। আমি হচ্ছে আরও কিছু দুর্নীতির বিষয় অ্যাড করবো, যেটা হচ্ছে সংক্ষেপে, এটা আপনারা পরবর্তীতে সার্চ করবেন। প্রথমে যদি আসি, ডিপি ওয়ার্ল্ডের হচ্ছে আরও দুর্নীতি নজির রয়েছে, যেমন 2019 সালের ফিশ রড কেলেঙ্কারি। তারপর অবৈধ কমিশন নেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ডের যে ভারতীয় কর্মকর্তা বা কর্মচারী তাদের শাস্তি এবং জরিমানার বিধান আছে। পরবর্তীতে দেখতে পাই যে তাদের সাঞ্চু ইনিশিয়েটিভ তারা তাদের ডিপি ওয়ার্ল্ডের কেলেঙ্কারি একটা হচ্ছে তদন্ত প্রতিবেদন করেছে। আর এপি মোলার মার্কসের যদি দুর্নীতির আমরা খতিয়ান দেখতে চাই তাহলে বলতে পারি যে ব্রাজিলের পেট্রোব্রাস কেলেঙ্কারি, যেটা অপারেশন কারওয়াশ নামে পরিচিত। তারপর গুয়াতেমালার ঘুষ কেলেঙ্কারি, মার্কিন সামরিক বাহিনীর কাছে শিপিং খরচ ফুলিয়ে পাপিয়ে বেশি দেখানোর জন্য পরবর্তীতে তাদের মার্কিন সরকারকে তারা হচ্ছে জরিমানা করেছে। ইসরায়েলের কাছে সবচেয়ে বড় অভিযোগ, যেটা ইসরায়েলের হয়ে সামরিক অস্ত্র পরিবহন, যেটা এর বাহিরে আরও অনেক দুর্নীতি নজির রয়েছে, যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে তুলে ধরবেন। এটাই।